প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বিকেলে রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে দল থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। সাতক্ষীরা ৪ আসনে দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আপত্তিকর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। তদন্তে ঘটনার প্রমাণ মিললে বুধবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বসে জামায়াত। এতে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় গাজী নজরুল ইসলামের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। শুধু বহিষ্কারই নয়, সংবাদ বিজ্ঞপ্তিতে গাজী নজরুল ইসলামের দলীয় সদস্য পদ বাতিলের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত জানানো হয়। এদিকে দল থেকে বহিষ্কার করায় সংসদ সদস্য পদ থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকায় এক অনুষ্ঠান শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। জামায়াত ইসলামী যে আদর্শিক, নৈতিক এবং বৈষম্যহীন একটা মানবিক সৎ লোকের শাসনের ভিত্তিতে যে একটা সুন্দর দেশ গড়তে চায়, দলটার মধ্যে যে আমরা সেই নীতির চর্চা করি, সেটি প্রমাণ হলো। একজন ব্যক্তি একটা আসনের চেয়ে আমাদের কাছে নৈতিকতা এবং সংগঠনের মর্যাদা, আদর্শিক প্রশ্নটা আমাদের কাছে সবচেয়ে বড়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী বলেন, এই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন। জনপ্রতিনিধিদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হবে। বিস্তারিত ইউসুফ আলীর রিপোর্টে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত এই আলোচনা সভা। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউনিয়ন পরিষদ দিয়েই শুরু হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন। এই বছরে না হোক, সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরে নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। তিনি বলেন, ইউনিয়ন পরিষদে যাতে যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারে সেজন্য নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হবে। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবেন। যারা মহিলা এমপি সদস্য হন তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন সরকার। জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান, বর্তমানে ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের পর্যাপ্ত মজুদ রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে বেসরকারি মালিকানায় পরিচালনার পরিকল্পনা এবং ক্লাস্টার ভিত্তিক রুফটপ সোলার সম্প্রসারণের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিংয়ে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে জ্বালানির সরবরাহের কোনো ধরনের সংকট নেই। আজকের দিনে আপনাদেরকে দাঁড়িয়ে বলছি যে আগামী 48 দিনের আমার পাইপলাইনে কোনো সমস্যা নাই। তারপরেও আমার অগাস্ট মাসের পুরো আমার যে জ্বালানিগুলো ইম্পোর্ট করার কথা সব আমার ঠিকঠাক আছে।
কোথাও কোনো ডিসরাপশন নাই, ফলে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই। অন্যদিকে রাজধানীতে এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ শীর্ষক সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও বিল আদায় নিশ্চিত করতে সরকার ধাপে ধাপে বেসরকারি মালিকানার আওতায় আনার পরিকল্পনা করছে। বকেয়া বিল দেখে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। আমরা একটা কমিটি করেছি অর্থ মন্ত্রণালয়ে যে কিভাবে আমরা এই কারেন্ট বিল সাথে এই 67,000 crore টাকা কিভাবে পে করবো আপনার। দিস ইজ এ হেভি প্রেসার অন দ্য এক্সচেকার। মন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ক্লাস্টার ভিত্তিক রুফটপ সোলার প্রকল্প চালু করা হবে। তেল ইম্পোর্ট করতে হচ্ছে, আমাদের রেগুলার গ্যাস ইম্পোর্ট করতে হচ্ছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এইসব 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494 কোটি 21 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন জনাব তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প 3টি ও সংশোধিত প্রকল্প 5টি। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। উত্থাপিত 9টির মধ্যে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যা বাস্তবায়নে মোট ব্যয় হবে 14,041 কোটি 21 লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494 কোটি 21 লাখ এবং বৈদেশিক ঋণ থেকে আসবে 3,550 কোটি 44 লাখ টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় সমন্বিত উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্প, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা উন্নয়ন, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনার উন্নয়ন, নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন এবং দেশের মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালিসিস সেবা সম্প্রসারণ প্রকল্প। একনেক সভা শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েত আব্দুর রহিম সাকি। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও এইসব পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহই এগুলোকে অনুমোদন করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, সভায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিভাবে একটা ইন্টিগ্রেটেড পারস্পরিকভাবে এটা একই সাথে কাজ করতে পারে, এই রকম একটি ব্যবস্থায় পরিণত করা যায়, তার জন্য একটা সময়সীমা ঠিক করা হয়েছে। এদিকে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সাথে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। এ সময় দেশের বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিএমইএ ছাড়াও বিজিএমইএ এবং রিহাব নেতারাও আলাদাভাবে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বেসরকারি ব্যবস্থাপনায় 2027 সালের হজ যাত্রীদের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,13,545 টাকা। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষ হজ প্যাকেজের খরচ পড়বে 7,91,000 টাকা, সাধারণ হজ প্যাকেজ খরচ পড়বে 5,95,000 আর সাশ্রয়ী প্যাকেজ নির্ধারণ করা হয়েছে 5,13,000 টাকা। এছাড়া এজেন্সিগুলো হজ যাত্রীর চাহিদা অনুযায়ী আরও একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 2027 সালে হজ ব্যবস্থাপনায় রাজকীয় সৌদি সরকারের কিছু নির্দেশনা রয়েছে। এই বছর
15 বছরের নিচে কোনো হজ যাত্রী হজ পালন করতে পারবেন না। এবং আরেকটি বিশেষ বিষয় হচ্ছে হজ প্যাকেজের অর্থ পরিশোধ। ইতিপূর্বে হজ প্যাকেজের অর্থ পরিশোধের জন্য প্রথমে প্রাক নিবন্ধন বাবদ 30,000 টাকা পরিশোধ করা হতো এবং নিবন্ধনের সময় ই হজ সিস্টেমে বাউচার তৈরি করে 3,50,000 টাকা পরিশোধ করা হতো। এই বছর প্যাকেজের সমুদয় মূল্য ই হজে বাউচার তৈরির মাধ্যমে 3 ধাপে পরিশোধ করতে হবে, নতুবা হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন থেকে বঞ্চিত হবেন, পিএডি পাওয়া থেকে বঞ্চিত হবেন, তার নিবন্ধন বাতিল হবে চূড়ান্তভাবে। নিবন্ধন করি তখন তো ভাড়া করি না, নিবন্ধনের পরে আমরা ভাড়া করি। আর আমরা যে হোটেলে রাখবো সেই হোটেলের সাথে ওই হাজিদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে আপনার বাড়ি হবে মেরিওটাই, এবং মেরিওটে রেখে আমরা হিলটনে রাখি না, মেরিওটে রাখি, আমরা চেঞ্জ করি না। আপনি নিবন্ধন করছেন, ফাইনাল নিবন্ধন করছেন, পরে সে লোক অসুস্থ হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, সে যেতে পারবে না বা বাকি টাকাটা দিতে পারবে না, সে অনিয়ম প্রকাশ করছে, তখন সে তার পরামর্শক্রমে আমরা রিপ্লেসমেন্ট করি ওই প্যাকেজ। ন্যায় বিচারের স্বার্থে সার্বিক পরিস্থিতি স্বচক্ষে অবলোকন করতে ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। এই পরিদর্শক দলে আসামি পক্ষের আইনজীবীরাও থাকবেন বলে জানিয়েছেন ডিজিএফআই এর জেআইসিতে গুম নির্যাতন মামলায় আসামি সেনা কর্মকর্তাদের আইনজীবী আজিজুর রহমান দুলু দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কাছে মৌখিকভাবে আবেদন করে অনুমতি পেয়েছেন বলে জানান তিনি। SM আরিফের রিপোর্টে বিস্তারিত। বিচারিক সত্য উদ্ঘাটনে কেবল সাক্ষ্য প্রমাণ নয়, ঘটনাস্থলের বাস্তব চিত্রও গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ডিজিএফআই ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক। এই পরিদর্শনে আসামি পক্ষের আইনজীবীরাও থাকবেন বলে জানিয়েছেন জেআইসিতে গুম নির্যাতন মামলার আসামি সেনা কর্মকর্তাদের আইনজীবী আজিজুর রহমান দুলু। ডিজিএফের বন্দিশালায় পরিদর্শনের সময় মাননীয় বিচারকগণের সাথে ডিজিএফআই কেস 5/2025-এর ডিফেন্স কাউন্সিল হিসেবে উক্ত পরিদর্শনের সময় আমরাও থাকব ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে 17 জন হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল সহ 4 আসামিকে 8 আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। কর্তৃত্ববাদী শাসন থাকবে না বলে সরকার গণভোট বাস্তবায়ন করতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হলেও গণভোটকে অবৈধ বলে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। অবিলম্বে সাংবিধানিক সংস্কারের অধিবেশন ডাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান হলে আইনজীবী ঐক্য পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। দ্রুত এই রায় বাস্তবায়নের উদ্যোগ না নিলে জনগণের সাথে রাজপথে নামা ছাড়া কোনো পথ নেই বলেও জানান গোলাম পরোয়ার। প্রধানমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন, সর্বমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন, আইনমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন। দয়া করে ওই ভোট কার্যকর করে ওর ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন। 2টা অধিবেশন পার্লামেন্টে চলছে, আরেকটা অধিবেশন সামনে আছে। 180 দিন যদি চলে যায় প্রথম অধিবেশনের সময় থেকে, এই প্রেসিডেন্সিয়াল অর্ডার তারও একটা আইনের বাধ্যবাধকতা আছে। তাহলে কি পজিশনটা দাঁড়াবে? আমরা চাই সাংবিধানিক রাজনৈতিক সব বিতর্ক পার্লামেন্টে হোক, কিন্তু সেই পার্লামেন্টের বিতর্ক যদি আপনি রাজপথে ঠেলে দেন তো আমাদেরও আর কোনো পথ থাকবে না। উই হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। আমাদেরকে 70% ভোটার যেখানে থাকবে সেই রাজপথে আমাদেরকে চলে যেতে হবে। গণভোটের জনরায় বাস্তবায়ন না করে সরকার আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বলে অভিযোগ করেছে এনসিপি। কুড়িগ্রামে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে দলটির নেতারা বলেন, সংবিধান সংস্কার প্রশ্নে জনগণের রায় উপেক্ষা করা হলে রাজনৈতিক সংকট আরও বাড়বে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি প্রার্থীদের বিজয়ী করার আহ্বানও জানান তারা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
জুলাই পদযাত্রার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কুড়িগ্রাম সদরে জনসংযোগ করে এনসিপি। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা। পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এনসিপি নেতারা বলেন, গণভোটের জনরায় বাস্তবায়ন না করে সরকার জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। আমরা আর কখনো পিছিয়ে থাকবো না, আমাদের মানুষের ন্যায্য অধিকার দিতে হবে। আমাদের যুবক ভাইরা নতুন করে প্রত্যেকটা রাজপথ বন্ধ করবে, সকল কিছু ওপেন হবে। যদি সংস্কার বাস্তবায়ন হয়, সংস্কার ছাড়া, আবু সাঈদের রক্তের প্রতিশোধ নেওয়া ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। এ সময় সংবিধান সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বক্তব্য দেন দলটির নেতারা। সীমান্তে মাদকের বিস্তার রোধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। দেশি এবং আন্তর্জাতিক কিছু চক্রান্তকারী মহল আছে, যারা এই প্রত্যেকটা সীমান্তবর্তী অঞ্চলে মাদক ঢুকিয়ে সীমান্তবর্তী অঞ্চলের তরুণদেরকে মাদকাসক্ত করে তাদেরকে বিপথে পরিচালিত করার চক্রান্ত করছে। পরে দলের সদস্য সচিব এমপি আক্তার হোসেন বলেন, জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তাই সেই সিদ্ধান্তকে অবৈধ বলার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর সংস্কার থেকে সরে এসেছে। তারাও কিন্তু 24-এর আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল, রাষ্ট্রকল্প তারা দিয়েছিল, দেশটাকে সংস্কারের কথা বলেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্ষমতায় আসার পরে তারা আর সংস্কার চায় না। আগে যেমন করে হাসিনা দেশ চালিয়েছিল, তারাও ঠিক সেই ফায়দাটা নিতে চায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই আন্দোলনের সময় শহরের নানা জায়গায় দেয়ালে অঙ্কন করা গ্রাফিতিগুলো শুধু চিত্রকর্মই ছিল না, এটি হয়ে উঠেছিল জুলাই আন্দোলনের স্মৃতি, প্রতিবাদ আর প্রত্যাশার এক জীবন্ত ক্যানভাস। গ্রাফিতিগুলোতে ফুটে উঠেছিল গণ আন্দোলনের নানা মুহূর্ত, শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে এই জুলাই গ্রাফিতির অনেক রং মুছে তা এখন প্রায় হারিয়ে যাচ্ছে। সাদিয়া হক মৌয়ের প্রতিবেদন। একসময় এই দেয়ালগুলোতে আঁকা গ্রাফিতি ছিল জুলাই গণ আন্দোলনের প্রতিবাদের ক্যানভাস। রঙের আঁচড়ে ফুটে উঠেছিল স্বপ্ন, সাহস আর আত্মত্যাগের গল্প। কিন্তু বছর 2 পেরোতে সেই রঙগুলো ফিকে হয়ে গেছে আর জুলাই গ্রাফিতি হারিয়ে যাচ্ছে। জুলাই গণ আন্দোলনের দিনগুলোতে দেশের বিভিন্ন জায়গার দেয়াল, সেতু আর জনসমাগমের স্থানগুলো হয়ে উঠেছিল মানুষের মনের ভাষা। কোথাও শহীদদের প্রতিকৃতি, কোথাও রক্তমাখা হাতের ছাপ, আর কোথাও বা লেখা স্বাধীনতা, ন্যায় আর বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন। বর্তমান সরকারের কিছুটা দায় নেওয়া উচিত এবং কিছুটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত, যেই চিত্রকর্মগুলো বা যে দেয়াল লিখনগুলো এখনও সজীব হিসেবে আছে, যেগুলো এখনও স্মৃতি হিসেবে আছে, এগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায়, যাতে করে নতুন প্রজন্ম এবং ইয়াং যে ফোর্স, আলফা জেনারেশনের যারা আসছে, তারা যাতে ভবিষ্যতে 5-10 বছর পরেও মনে রাখতে পারে জানা ফেসিস্টের সময় আসলে বাংলাদেশে কি হয়েছিল এবং তাদের চরিত্রটা কী হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন শুধু দেয়ালের রঙই নয়, ম্লান হয়ে গেছে জুলাইয়ের সেই ঐক্যের অনুভূতিও। আন্দোলনে যে প্রত্যাশা মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছিল, বাস্তবতার নানা টানাপোড়েনে তার অনেকটাই আজ প্রশ্নের মুখে। আমরা জুলাইয়ের স্পিরিটের কথা যখন বলি, আমরা দেখব যে জুলাইয়ের স্লোগানে, জুলাইয়ের গ্রাফিতিতে বেশ কিছু মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটা ফুটে উঠেছে। এর মধ্যে রাষ্ট্রযন্ত্রের সংস্কারের কথা এসেছে, এর মধ্যে আধিপত্যবাদের বিরোধিতার কথা এসেছে। জুলাইয়ের সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট ছিল ফ্যাসিজমের বিতরণ, সেটা আমরা করতে পেরেছি। এবার আপনি যদি বলেন যে জুলাইয়ের পাশাপাশি আকাঙ্ক্ষা যেগুলো ছিল, ওগুলো আসলে কোনোটা শতভাগ আমরা বাস্তবায়ন করতে পারিনি। এবং বৈষম্যের কথা যদি আমি বলি, সবচেয়ে বড় জুলাইয়ের আকাঙ্ক্ষা, সেটা বলা যায় বাংলাদেশে এখন অধরাই থেকে গেছে। বিশ্বের বহু দেশে আন্দোলনের দেয়ালচিত্র ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষিত করা হয়ে থাকে, তাই বাংলাদেশেও এই উদ্যোগ গ্রহণ করে জুলাই গ্রাফিতি সংরক্ষণ করার দাবি সংশ্লিষ্টদের। বিভিন্ন জায়গায় জুলাই নিয়ে গ্রাফিতি ছিল, যে গ্রাফিতিগুলো নিয়ে আমাদেরকে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে, সেই লেখা কোথাও আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সেই স্বার্থন্বেষী মহল বা কিছু ব্যক্তি নেতৃত্বের স্বার্থকেন্দ্রিকের কারণে আমাদের সেই জুলাইয়ের শক্তি বা ঐক্যটা অনেকটা বিনষ্ট হয়ে গেছে। দেয়ালে আঁকা এই চিত্রকর্মগুলো অন্য সকল চিত্রকর্ম থেকে কিন্তু আলাদা, কারণ এই চিত্রকর্মের মধ্যে ফুটে উঠেছে জুলাই গণ আন্দোলনের প্রতিবাদ, নতুন বাংলাদেশ গড়ে তোলার এক প্রত্যয়। যদিও সময়ের সাথে সাথে ফিকে হয়ে গেছে এই চিত্রকর্মের রঙগুলো, তবে সকলের প্রত্যাশা জুলাই গণ আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করতে এই গ্রাফিতিগুলো সংরক্ষণ করা খুবই জরুরি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।
একই ভবনের পরিচিত মুখ, তাই সন্দেহের তালিকায় ছিলেন না, কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কামরাঙ্গীরচরের একটি বাসায় সংঘটিত ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন ভবনেরই এক নারী বাসিন্দা। পরিচিতির সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ ডাকাতির ছক কষা হয়েছিল। আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। গত 18 জুলাই রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় সংঘটিত হয় পরিকল্পিত ডাকাতি। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে গ্রেফতার করা হয় সজীব নামে একজনকে। এরপর তার দেওয়া তথ্যের সূত্র ধরে মূল পরিকল্পনাকারী ইয়াসমিন সহ আরও 3 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, ইয়াসমিন একই ভবনের 7 তলার বাসিন্দা হওয়ায় ভবনে তার ছিল অবাধ যাতায়াত। সেই পরিচিতিকেই অস্ত্র বানিয়ে তিনি ডাকাত দলের সদস্যদের ভবনে প্রবেশ এবং বের হয়ে যেতে সহায়তা করে। এমনকি ঘটনার পর নিজেকে সন্দেহের বাইরে রাখতে ভুক্তভোগীদের সান্ত্বনা দেওয়ার অভিনয় করেন বলে দাবি পুলিশের। এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত ইয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসেবে সে রেখেছে। পুলিশের তথ্য অনুযায়ী এই ডাকাতির সঙ্গে মোট 8 জন জড়িত। তাদের মধ্যে 4 জন এখনো পলাতক। বাকি আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত সম্পদের অবশিষ্ট অংশ উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। প্রায় 3 ভরি স্বর্ণালংকার এবং 4টা মোবাইল ফোন খোয়া গেছে। যেহেতু আমরা এখনো পর্যন্ত 2,20,000 টাকা উদ্ধার করেছি, আরও বাকি লুণ্ঠিত টাকা উদ্ধার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। পরিচিতির আড়ালে অপরাধের এমন পরিকল্পনা নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশ বলছে, পলাতকদের আইনের আওতায় আনতে অভিযান চলবে, আর ঘটনার পুরো নেটওয়ার্ক উন্মোচনে তদন্ত অব্যাহত থাকবে। কোনো প্রশ্ন না থাকলে আপনাদের সবাইকে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে প্রাণহানি ছাড়িয়েছে 803 জনে। নতুন করে ভর্তি হয়েছে 1037 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 708 শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও 95 জন শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট 803 শিশু মারা গেছে। এছাড়াও 24 ঘন্টায় 133 জন শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 904।